হ্যালো আমার প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, কেমন আছে তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা ক্লাস 6-এর 2024 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা বইয়ের আজকে আমরা দ্বিতীয় ইউনিট টেস্টের 7 নং স্কুলটা করব। তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নং 135 পৃষ্ঠা পেয়ে যাবে। প্রতিটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে খুব নিখুঁতভাবে করাবো। আশা করছি এই ভিডিওটা দেখলে তোমার 7 নং স্কুলের কোনো প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। একের দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। রোমান সংখ্যা 1-এ আছে একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো বল, ডাস্টার, লুডো ছক্কা, রবার। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো বল, ঠিক আছে, তাহলে এটা এ নং অপশনটা সঠিক হবে। 2-এর দাগে আছে একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হলো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। দেখো এখানে চারটা অপশন দেওয়া আছে, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তো প্রথমে বুঝে নাও যে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যাটা কি। শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা মানে হলো যে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় যদি পৌনঃপুনিক থাকে। কি বললাম? দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় যদি পৌনঃপুনিক মানে এরকম একটা ফোঁটা থাকে, তাহলে সেটাকে আমরা বলবো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। সোজা কথায় যদি বলি যে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথা থেকে যদি পৌনঃপুনিক শুরু হয়ে যায়, তাহলে সেটাকে আমরা বলবো শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তো দেখো এখানে যে এই চারটা অপশন আছে, এই চারটা অপশনের মধ্যে প্রথম অপশনে দেখো দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় দেখো পৌনঃপুনিক নেই, তার মানে এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা নয়। তারপরে দেখো বিয়ের দাগে আছে দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় দেখো পৌনঃপুনিক আছে, তার মানে কি এটাই হবে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। আর বাকিগুলো দেখো একটারও কিন্তু দশমিক বিন্দুর পরের সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই, বুঝলে? তার মানে এটা বি নং অপশনটা সঠিক হবে। তো দেখো আমি এখানে অ্যান্সারগুলো লিখে নিয়েছি। একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো বল, আর একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা হলো বি নং অপশনটা সঠিক হবে 0.53, এর দুটোর মাথায় পৌনঃপুনিক। 3-এর দাগে আছে প্রদত্ত কোনটির আকার চোঙের মতো? রবার, ডাস্টার, দুধের কৌটা, বল। তো দেখো এখানে চোঙের মতো দেখতে কোনটা? এখানে চোঙের মতো দেখতে কিন্তু এখানে দুধের কৌটা, যেটা চোঙের মতো দেখতে, বুঝলে? তোমরা চোঙ তো সাধারণত মানে জানো কীরকম, মানে রান্নার যে ঘরে যে চিমনিগুলো আছে, চিমনিগুলো কীরকম দেখতে, ঠিক এই যে এইরকম দেখতে, এগুলো হলো চোঙের মতো দেখতে। তাহলে এই চারটা অপশনের মধ্যে সি নং অপশন যেটা আছে সেটা হলো দুধের কৌটো। দুধের কৌটোটা দেখবে কি এরকম গোল, তাই না? এরকম এরকম, তাহলে এটা হলো চোঙের মতো দেখতে, তাহলে এটা সি নং অপশনটা সঠিক হবে। 4-এর দাগে আছে এক্স সেমি, এখানে ওয়াই সেমি, এখানে জেড সেমি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজ বলেছে প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা হলো, এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? দেখো পরিসীমা কিভাবে বের করে? পরিসীমা মানে হলো এই যে তিনটা বাহু আছে, এই তিনটা বাহুকে যোগ করে দিলে যেটা আসবে সেটাই হলো পরিসীমা। তাহলে দেখো এখানে কিন্তু বি নং যে অপশনটা আছে, এখানে কিন্তু এই তিনটা বাহুকে যোগ করা আছে, দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সেটা হবে এই প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা, বুঝলে? তো দেখো আমি লিখে নিয়েছি যে এক্স সেমি, ওয়াই সেমি এবং জেড সেমি প্রদত্ত ত্রিভুজটির পরিসীমা হলো এই তিনটা বাহুর যোগফল। 5-এর দাগে আছে এক্সের মান 12 এর সমান বা 12 এর থেকে বড়। এটা আমাদের এই চারটা অপশনের মধ্যে কোন চিহ্নটা হবে? দেখো এখানে যে সি নং অপশনটা দেখতে পাচ্ছ, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 12, মানে এক্সের মান গ্রেটার দেন মানে কি এক্সের মান 12 থেকে বড়। আর এখান নিচে যেটা আছে ইকুয়াল টু, এর মানে হলো এক্স 12 সমান। তাহলে এটা হবে কোনটা? এই সি নং অপশনটা সঠিক হবে, ঠিক আছে? আর তোমরা এটা মনে কিভাবে রাখবে সেটা তোমাদেরকে দেখো বলে দিচ্ছি, এটা তোমরা মনে রাখবে কিভাবে। দেখো এখানে এক্স গ্রেটার দেন 2 কথাটার মানে হলো এক্স 2 এর থেকে বড়। দেখো এক্স এখানে আছে আর তীর চিহ্নটাকে এরকমভাবে আছে, মানে কি এর শক্তিটা বেশি, তাই এটাকে ঠেলে নিয়ে যাবে, অর্থাৎ এটা বড়, এটার ভেতরে যেটা থাকবে সেটাই বড়, কারণ এর শক্তিটা বেশি। তাহলে শক্তি বেশি থাকলে তার চিহ্নটা এরকম থাকবে, একে ঠেলে নিয়ে যাবে। আর এখানে এই রকম একটা চিহ্ন মানে হলো ইকুয়াল টু, মানে এক্সের মান 2 এর সমান। তাহলে বুঝলে এক্সের মান 12 সমান, সরি এটা 2 না, এটা 12, এক্সের মান 12 সমান বা 12 থেকে কি বড়। 2-এর দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। তো এখানে দেখো মোট 5টা প্রশ্ন আছে, আমি 5টা প্রশ্নই করে দেবো। 1-এর দাগে আছে গসাগু নির্ণয় করো, 24, 30, 40 ও 48 এদের গসাগু হিসেব করো।
দেখো সবার প্রথমে তোমাকে জানতে হবে যে গসাগুটা কি। গসাগু মানে এখানে যে চারটা সংখ্যা দেওয়া আছে এই চারটা সংখ্যাকে কোন কোন সংখ্যা আছে যে সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায় সেই সংখ্যাগুলোকে আমাদের প্রথমে নিতে হবে, বুঝলে। তারপর সেই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে দেই তাহলে সেটার গসাগুটা বেরিয়ে যাবে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি 24, 30, 40, 48। তো দেখো 24, 30, 40, 48 নিয়ে নিয়েছি এবং এখানে যে 2 সংখ্যা নিয়েছি এই 2 সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায়। আর আমি তোমাদের বলেছিলাম এখানে এমন সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায়। যদি একটা ভাগ না যায় তাহলে কিন্তু হবে না, সবগুলোকে ভাগ যেতে হবে। তাহলে 2 দিয়ে 24কে ভাগ করলে হয় 12, 2 দিয়ে 30কে ভাগ করলে হয় 15, 2 দিয়ে 40কে ভাগ করলে হয় 20, 2 দিয়ে 48কে ভাগ করলে হয় 24। এরপরে দেখো এরপরে যদি আমি 2 দিয়ে মানে ভাগ করি, 2 দিয়ে 12কে ভাগ যাবে, 20কে ভাগ যাবে, 24কে ভাগ যাবে, কিন্তু 15কে ভাগ যাবে না। তাহলে 2 এর ঘর দিয়ে এটাকে ভাগ করা যাবে না। 3 দিয়ে যদি ভাগ করি এটাকে যাবে, এটাকে যাবে, এটাকে যাবে, কিন্তু 20 যাবে না। অর্থাৎ আমি বলে যাচ্ছি সোজা কথা, এখানে এমন কোনো সংখ্যা নেই। তারপর তোমরা চেক করবে 4, 5, 6, দেখবে যে হয়তো দুটো যাচ্ছে বা তিনটা যাচ্ছে কিন্তু আরেকটা যাচ্ছে না। তার মানে কি এখানে 2 হলো একমাত্র একটা সংখ্যা যে সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যায়। তাহলে আমরা বলবো 24, 30, 40 ও 48 এর গসাগু হবে 2, ঠিক আছে। তখন আমরা এটাকে কেটে দেবো। 2 এর দাগে আছে তোমাদের ক্লাসরুমের সঙ্গে জ্যামিতির কোন সুষম ঘনবস্তুটির মিল আছে এবং ওই জ্যামিতিক ঘনবস্তুর কটি প্রান্তরেখা আছে। দেখো তোমাদের যে ক্লাসরুমটা আছে সেটা জ্যামিতির কোন সুষম ঘনবস্তুর সঙ্গে মিল আছে জানো তোমরা? সেটা হলো আয়তঘন। যদি বলো আয়তঘনটা কি, দেখো আয়তঘন আমি একটা বইয়ের সাহায্যে তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। দেখো আমার হাতে যে বইটা আছে এই বইটা কি একটা আয়তঘন। এর এই রকমই তোমাদের ক্লাসরুমটা যে আছে সেই ক্লাসরুমটাও কিন্তু আয়তঘন। যদি বলো যে কিভাবে, দেখো এখানে যে বইটা আছে এটার সঙ্গে আমি কম্পেয়ার করছি এই তোমাদের যে ক্লাসের রুমটা আছে সেটার। দেখো এখানে যে বইটা আছে এই বইটার কিন্তু এটা হলো প্রস্থ, তাই তো, আর এটা কি এই লম্বা দিকটা হলো দৈর্ঘ্য। তাহলে এটার কি আছে, একটা প্রস্থ আছে, একটা লম্বা মানে দৈর্ঘ্য আছে, আর দেখো এটা কি, এটা হলো উচ্চতা। তার মানে আয়তঘনের 3টা মাত্রা থাকে, একটা হলো দৈর্ঘ্য, প্রস্থ এবং একটা হলো উচ্চতা, বুঝলে। তাহলে দেখো এখানে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টা কি একই? না, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টাই আলাদা। যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টাই যদি আলাদা থাকে তাহলে সেটাকে আমরা আয়তঘন বলবো, বুঝলে। আমি আরও একটা উদাহরণ যদি বলি যে ইটের কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব আলাদা। আবার বলতে পারি জ্যামিতির বাক্স, বুঝলে। এবার তোমাদেরকে বলি যে কোনটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই। যেরকম লুডোর ছক্কা দেখেছো, লুডোর ছক্কা দেখবে যে সব দিক দিয়ে সমান, মানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সব দিক দিয়ে সমান, বুঝলে। তাহলে তোমরা বুঝলে যে আয়তঘনটা কি, যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টি আলাদা থাকবে। এবার তোমাদের যে ক্লাসরুমটা আছে সেই ক্লাসরুমের কিন্তু দেখবে যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টাই কিন্তু আলাদা, এটা ভালো করে খেয়াল করবে, ঠিক আছে। তাহলে ঘরের যে মানে ক্লাসরুমটা সেটা কোন জ্যামিতিক ঘনবস্তুর সঙ্গে আমরা এটা পাচ্ছি, আয়তঘন, ঠিক আছে। এবার তারপর প্রশ্ন কি বলেছে, তারপরে বলেছে ওই জ্যামিতিক ঘনবস্তুর কটি প্রান্তরেখা আছে। তো আমি বইটা থেকে বুঝিয়ে দিই, মানে বইটা যেহেতু আয়তঘন, ঘরটাও আয়তঘন, তার মানে একটার মানে প্রত্যেকটা ঘনবস্তুর আয়তঘন মানে আয়তঘনের প্রান্তরেখা কিন্তু একই থাকবে। মানে বইয়ের যতগুলো প্রান্তরেখা থাকবে ওই ঘরটারও প্রান্তরেখা একই থাকবে। তো দেখো এই যে বইটা, এই বইটার প্রান্তরেখা মানে এটা তোমাদের মনে করো ক্লাসরুম, বুঝলে। মানে ক্লাসরুমটা তো আমি আর তোমাদেরকে সামনে এখন দেখাতে পাচ্ছি না, তাই না। তো আমি বইয়ের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই একটা প্রান্তরেখা, এটা, আবার দেখো এখানে এটা, তারপর আবার দেখো এটা 3টা, আবার দেখো এটা 4টা, তাহলে ওপরে হলো 4টা। এবার যদি আমি উল্টে নেই তাহলে কটা হবে, 5, 6, তারপর দেখো 7 আর হলো 8, তাহলে 8টা হলো। আবার দেখো এই যে 9, আবার দেখো 10, মানে যেটা 10, তারপর বইটাকে যদি ঘুরে নেই 11, আবার হলো এই 12। তার মানে প্রান্তরেখা, বুঝলে যে এই বাহুগুলোর কথা বলা হচ্ছে যে প্রান্তরেখা, এই বাহুগুলোকে। তাহলে এই আয়তঘনের প্রান্তরেখা কয়টা, 12টি। 3-এর দাগে আছে 180 এর 40% প্লাস 120 এর 25% সমান সমান কত। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি।
তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি এবং লিখেছি 180 এর মানে হলো গুণ 40% মানে হলো 40/100 প্লাস 120 এর মানে গুণ 25/100। তো আমরা এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কাটবো, আবার এখান থেকে একটা শূন্য এখান থেকে একটা শূন্য কেটে দেবো। একই রকমভাবে এখান থেকে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য কাটবো, ঠিক আছে। তো এই দুটোকে আবার আমরা 2 দিয়ে কেটে দেবো। 2 6 দুগুণে 12, 5 দুগুণে 10, আবার 5 দিয়ে কেটে দিচ্ছি, 5 5 25। তাহলে সমান সমান দেখো এখানে কত আছে, 18 আর 4 আছে, তাই তো। এই দুটোকে গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলে আসবে কত, 4 32, 2 3, 4 4 3 7 যোগ এখানে যদি আমরা গুণ করে দিই তাহলে হবে 30। তাহলে কত আসবে, 102। তাহলে এটার অ্যান্সার আসবে 102। 4 দাগে আছে 5 লিটার 9 সেন্টিলিটারকে মিলিলিটারে প্রকাশ করো। তো আমরা 5 লিটার 9 সেন্টিলিটারকে মিলিলিটারে কিভাবে প্রকাশ করব, এটা জানতে হলে তোমাদের প্রথমে একটা নিয়ম জানতে হবে। তো দেখো আমি এখানে নিয়মটা লিখে নিয়েছি, মিলি সেমি ডেসি লিটার ডেকা হেক্টো কিলো। তো আমরা যদি বাঁ দিক থেকে আমরা যদি ডান দিক থেকে, মানে এটা আমার ডান হাত, ডান দিক থেকে যদি আমরা বাঁ দিকে যাই তাহলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করে যেতে হবে। আর যদি আমরা বাঁ দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে আমাদের 10 দিয়ে গুণ করে যেতে হবে। তো 10 দিয়ে গুণ 10 দিয়ে ভাগ, এগুলোর মানেটা কি দেখো আমি তোমাদেরকে এখনই বোঝাচ্ছি। এখানে আছে কি, এখানে আছে 5 লিটার, তাহলে এটাকে আমাদের কিসে আনতে হবে, মিলিলিটারে আনতে হবে। তাহলে আমি এখানে লিখে নিচ্ছি যে 5 লিটার। তাহলে বলতো লিটারটা কোথায় আছে, এখানে আছে, তাই তো লিটারটা। তাহলে 5 লিটারকে আমরা মিলিলিটারে প্রকাশ করব, এটা হলো মিলিলিটার। তাহলে দেখো আমরা তাহলে কোন দিক দিয়ে যাবো বলতো, এই দিক থেকে এই দিকে যাবো, যেহেতু আমাদের মিলিলিটারে আনতে হবে। তাহলে লিটার থেকে মিলিলিটারে যেতে হলে কয়টা ঘর আছে, একটা ঘর, দুটো ঘর, তিনটা ঘর। মানে লিটার থেকে মিলিলিটারে আসতে হলে আমাদের 3টা ঘর যেতে হয়, তাই তো। তাহলে এখান থেকে এখানে আসা মানে একটা ঘর মানে কি, একটা 10 দিয়ে গুণ করতে হবে। দুটো ঘর মানে দুটো 10 দিয়ে, তিনটা ঘর মানে তিনটা 10 দিয়ে। তাহলে 3টা 10 যদি আমরা গুণ করি তার মানে কত, 1000। অর্থাৎ 5কে যদি আমরা 1000 দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যাবে মিলিলিটার, বুঝলে। এবার আর কি আছে, আর আছে এখানে 9 সেন্টিলিটার, এটাকেও আমাদের মিলিলিটারে আনতে হবে। তাহলে দেখো 9 সেন্টিলিটার, এই সেমি মানে হলো সেন্টিলিটার, ঠিক আছে। তাহলে 9 আছে, তাহলে সেন্টিলিটার থেকে যদি আমরা মিলিলিটারে যাই তাহলে এখান থেকে এখানে মানে একটা ঘর আসতে হবে, অর্থাৎ একটা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি 9কে যদি একটা 10 দিয়ে গুণ করি তাহলে সমান সমান কত আসবে, 90। তাহলে 5000 আর 90 এই দুটোকে যদি আমরা যোগ করে দেই তাহলে কি হবে, 5000 আর 90 যোগ করলে 0905, অর্থাৎ 5090 মিলিলিটার, বুঝলে। তাহলে মিলিলিটারে কীভাবে আনলাম, তো দেখো তোমাদেরকে আমি যা যা বুঝিয়েছিলাম তাই লিখেছি এখানে। 5কে 1000 দিয়ে গুণ করেছি, 9কে 10 দিয়ে গুণ করেছি, তারপর মিলিলিটারে চলে এলো দুটো। তারপর এটাকে আমরা গুণ করেছি 5000, এখানে 90 যোগ করে দিলে 5090 মিলিলিটার। এরপরে কি আছে, এরপরে আছে আমার খাতার দাম X টাকা, কিন্তু নেহার খাতার দাম আমার থেকে 18 টাকা বেশি। তাহলে নেহার খাতার দাম কত, মনে করো তোমার খাতাটার দাম হলো 20 টাকা, নেহা খাতার দাম তোমার খাতার থেকে, কথার কথা আমি ধরলাম যে 20 টাকা বেশি, তোমার খাতার থেকে 20 টাকা বেশি। তাহলে তোমার খাতা 20 টাকা, তাহলে নেহার খাতা কত টাকা তো হবে বলো তো, 40 টাকা হবে, মানে তোমার খাতা থেকে 20 টাকা বেশি। ঠিক একই রকমভাবে আমার খাতার দাম দেওয়া আছে X টাকা, আর নেহার খাতার দাম আমার খাতার থেকে 18 টাকা বেশি। অর্থাৎ আমরা কি করব, যোগ করে দিলেই কিন্তু নেহার খাতার দামটা বেরিয়ে যাবে। দেখো আমি এখানে লিখে নিয়েছি আমার খাতার দাম সমান সমান X টাকা, আর এখানে দেখো আমি যেহেতু চিহ্ন দিয়েছি। যেহেতু চিহ্নটা কেন দিয়েছি, কারণ এটা বইয়ে বলা আছে, যেহেতু মানে বইয়ে বলা আছে যে নেহার খাতার দাম আমার খাতার থেকে 18 টাকা বেশি। সুতরাং নেহার খাতার দাম হবে X প্লাস 18, মানে আমার খাতার থেকে 18 টাকা বেশি, X প্লাস 18। 3 দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। তো আমি এখানে সবগুলি করে দেবো। তো দেখো প্রথম প্রশ্ন আছে, রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। রমা যদি 18টি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলি স্ট্যাম্প ছিল হিসেব করো। তো দেখো এখানে বলেছে রমার কাছে যতগুলি স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল। তাহলে রমার কাছে কতগুলো স্ট্যাম্প আছে সেটা কি আমরা জানি, আমরা জানি না রমার কাছে কতগুলো স্ট্যাম্প আছে। তাহলে আমরা ধরে নেব যেগুলো আমরা জানি না, মানে আমরা অজানা আমাদের, সেটাকে আমরা সবসময় 1 অংশ ধরে নেব যে রমার কাছে স্ট্যাম্প আছে 1 অংশ। তাহলে রমা আমাকে কতগুলো স্ট্যাম্প দিল, 2/3 অংশ দিল, মানে কতগুলো, 18টি স্ট্যাম্প। এখানে বলে দিয়েছে যে 2/3 অংশ স্ট্যাম্প দেওয়া মানে রমা যদি 18টি স্ট্যাম্প দেয়। তো দেখো আমি কিভাবে করেছি, দেখো আমি লিখে নিয়েছি
ধরি রমার কাছে স্ট্যাম্প আছে সমান সমান 1 অংশ। কেন ধরে নিয়েছি সেটা তো আমি বললামই, কারণ আমরা জানি না রমার কাছে কতগুলো স্ট্যাম্প আছে। সুতরাং 2/3 অংশ স্ট্যাম্প সমান সমান 18টি স্ট্যাম্প। এটা কেন লিখেছি? কারণ এখানে বলে দিয়েছে যে যতগুলো স্ট্যাম্প আছে তার 2/3 অংশ আমাকে দিল, মানে 18টি স্ট্যাম্প দিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে সুতরাং এখানে একটা কথা লিখে নেব যে প্রশ্নানুসারে যে 2/3 অংশ স্ট্যাম্প মানে রমা আমাকে 18টি স্ট্যাম্প দেয়। তাহলে দেখো 1 অংশ স্ট্যাম্প সমান সমান আমরা কীভাবে বের করব? দেখো, যখন আমরা কোনো সংখ্যা নিচে 1 বসাবো সবসময় সেটাকে আমরা কম ভাববো। হিসেবে 1 অংশ মানে কিন্তু বেশি, কিন্তু যখন আমরা অঙ্ক করব কোনো সংখ্যা নিচে 1 বসাবো তখন সেটাকে আমরা সবসময় কম ধরবো। বুঝলে? তাহলে 1-এ এটা কি হবে? কম হয়ে যাবে। কম হওয়ার জন্য এটা ভাগ হয়ে গেছে। 18 ভাগ 2/3 অংশ 2/3 হবে। তাহলে 18 এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন তখনই হবে যখন এটা উল্টে যাবে। 3টা উপরে গিয়েছে, দেখো 2টা নিচে, 2 দিয়ে কেটে দিয়েছি, 9 2 18। তাহলে 3 নং কত হবে? 27। তাহলে 1 অংশ স্ট্যাম্প মানে কত? 27টি স্ট্যাম্প। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং রমার কাছে স্ট্যাম্প ছিল 1 অংশ, তাই তো? তাহলে 1 অংশ মানে কতগুলো? 27টি। তাহলে এটার অ্যান্সার আসবে রমার কাছে স্ট্যাম্প ছিল 27টি। 2-এর দাগে আছে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসেব করো। তো দেখো, প্রথম থেকে আমরা আবার পড়ি। বলেছে রোজিনা বিবি তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন। তাহলে রোজিনা বিবির জমি কতটুকু সেটা কিন্তু আমরা জানি না, তাই তো? ধরে নিলাম, দেখো এটা হলো রোজিনা বিবির জমি, এই পুরো জমিটা ধরে নিলাম আমরা 1 অংশ। সবসময় মনে রাখবে যেটা আমরা জানি না সেটাকে আমরা সবসময় 1 অংশ ধরে নেব। তাহলে রোজিনা বিবির জমি হলো 1 অংশ, তার জমির 0.35 অংশে বাড়ি করেছেন। তাহলে এই 1 অংশের মধ্যে 0.35 অংশ, মনে করো এই জায়গাটায় 0.35, এটা 0.35 অংশ, এই জায়গাটা সে কী করেছে? বাড়ি করেছে, তাই তো? এই জায়গাটা বাড়ি করেছে। এবার বলেছে ও বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছেন। বাকি অংশ মানে কি বলো তো? পুরোটা ছিল 1 অংশ, তাহলে 1 অংশ থেকে যদি আমরা 0.35 অংশ আমরা বিয়োগ করে দেই তাহলে বাকি অংশ মানে এই যে বাকি, আর এই জায়গাটুকু বেরিয়ে যাবে, তাই না? তো বাকি অংশের 0.2 অংশে কী করেছেন? ফুলের চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন সেটা হিসেব করে আমাদের বের করতে বলেছে। তো দেখো, আমি লিখে নিয়েছি ধরি রোজিনা বিবির মোট জমির পরিমাণ 1 অংশ, তাই তো? সুতরাং তিনি বাড়ি করেছেন 0.35 অংশ, এটা আমরা এখানে জানি, বই বলা আছে। তাহলে বাকি জমি কতটুকু? 1 অংশ থেকে 0.35 অংশ বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে 0.65 অংশ। এবার এই জায়গাটায় তোমাদের একটু বুঝতে হবে বাকি অংশের, তাহলে বাকি অংশ কতটুকু বেরোলো? 0.65। বাকি অংশের লাস্টে কি আছে? এর আছে। তাহলে বাকি অংশ মানে 0.65, এর মানে গুণ 0.65, মানে বাকি অংশের 0.2 অংশে ফুলের চাষ করেছে। আমি এখানে গুণ চিহ্ন কেন দিয়েছি? কারণ বলেছে বাকি অংশ মানে 0.65 অংশ, এর 0.2 দিয়ে গুণ করে দিলে যেটা আসবে সেই অংশটার মধ্যে তিনি ফুলের চাষ করেছেন। ঠিক আছে, এই দেখো বলে দিয়েছি বাকি অংশের। তাহলে বাকি অংশ মানে 0.65 অংশ, অংশের লাস্টে এর আছে, এর মানে গুণ 0.2 অংশ, ক্যালকুলেট করলে যেটা আসবে তত অংশে কী করেছে? ফুলের চাষ করেছেন। তো আমি এর পরের পেজে যাচ্ছি। তো দেখো, আমি সুতরাং দিয়ে লিখে নিয়েছি ফুলের চাষ করেছেন বাকি অংশের 0.2 অংশে। তাহলে ক্যালকুলেট করে নিয়েছি, এখানে দশমিক তুলে নিয়েছি, এখানে দশমিক তুলে নিয়েছি, 10 হয়েছে। এবার আমরা কী করেছি? ওপরে গুণ করেছি, এখানে 65 আর এখানে 2, এই শূন্যগুলো তো দাম নেই। 65 আর 2 যদি আমরা গুণ করি হবে 130, আর নিচে আমরা গুণ করেছি, তাহলে 100 আর 10 গুণ করলে হবে 1000। একটা শূন্য কেটে দিলাম। এবার আমরা ভাগ করব না, শূন্য কটা আছে বলো তো? 2টো আছে, তার মানে 2 ঘর আগে দশমিক হবে, 1 2, 2 ঘর আগে দশমিক, মানে হবে এই দেখো 2 ঘর আগে দশমিক। তো এখানে একটা শূন্য তোমরা দিয়ে দেবে। তাহলে বাকি অংশে 0.2 অংশে ফুলের চাষ করেছেন মানে কতটুকু? 0.13 অংশে। এই 0.13 অংশেই তিনি ফুলের চাষ করেছেন। বুঝলে? 3-এর দাগে আছে এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তাহলে এবছরে আমাদের স্কুলের 80 জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এটা মাথায় রাখবে।
যদি 65% ছাত্রছাত্রী পাস করে, মানে 80 জন মোট পরীক্ষা দিয়েছেন, তার যদি 65% ছাত্রছাত্রী পাস করে, তবে হিসেব করে দেখো কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে স্কুলে মোট মাধ্যমিক ছাত্রছাত্রীর সংখ্যা সমান সমান 80 জন। সুতরাং ছাত্রছাত্রী পাস করেছে সমান সমান কতজন বলো তো, যে মোট ছাত্রছাত্রী এর 65%। দেখো আমি তোমাদেরকে বলে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলেছে 80 জন মোট ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, যদি 65% ছাত্রছাত্রী পাস করে, মানে 80 এর 65% মানে কত, 65% মানে হবে নিচে 100 হয়ে যাবে, একটা শূন্য কেটে দিয়েছি, 2 দিয়ে কেটেছি 4 দুগুণে 8, 2 দিয়ে এটা কেটেছি 5 দুগুণে 10, 5 দিয়ে 65 কেটেছি 5 13 65, তাহলে এখানে 4 এখানে 13, এই দুটো গুণ করে দিলে কত হবে 52 জন। তাহলে আমরা বলবো যে 80 জন এখানে মোট মাধ্যমিক পরীক্ষা ছিল, তার মধ্যে এবছর মাধ্যমিক পরীক্ষা পাস করেছেন 52 জন। বুঝলে? 4-এর দাগে আছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। এই জায়গাটা একটু ভালো করে বোঝো। বলেছে একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি হলো 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধি যা আছে তার 2.5 গুণ। হিসেব করে দেখো কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তো আমরা এই দাড়ির এই পরেরটা আমরা পরে করব, আমরা প্রথমে এইটুকু বুঝে নেই যে সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার হলে পেছনের চাকার পরিধি কত, সেটা আমরা প্রথমে বের করে নিই। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি যে ইঞ্জিনের সামনের চাকার পরিধি সমান সমান 1 মিটার 4 ডেসিমিটার। এবার এটাকে দেখো আমি কিন্তু ডেসিমিটারে নিয়ে এসেছি, কারণ আমাদের একই এককে আনতে হবে, না হলে অঙ্কটা হবে না। আর মিটার থেকে ডেসিমিটারে যেতে হলে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো এখানে আছে মিটার, এই লিটার মানেই মিটার, ঠিক আছে। তাহলে মিটার থেকে আমাদের কোথায় যেতে হবে, ডেসিমিটার যাবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার যেতে হলে এই দিকে যেতে হবে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে, তার মানে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে এখান থেকে এখানে আসলে মানে একটা ঘর, মানে একটা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 মিটারকে যদি আমরা একটা 10 দিয়ে গুণ করি, তাহলে দশককে 10 হয়ে যাবে, 10 ডেসিমিটার। তো আমি লিখে নিয়েছি যে 1 মিটার মানে 10 ডেসিমিটার আর যোগ, আর এখানে 4 ডেসিমিটার, তাহলে যোগ করে দিলে হবে 14 ডেসিমিটার। সুতরাং ইঞ্জিনের পেছনের চাকার পরিধি সমান সমান বলে দিয়েছে যে সামনের চাকার পরিধির 2.5 গুণ। তাহলে সামনের চাকার পরিধি কত, 14, এর 2.5 গুণ মানে 2 পূর্ণ 1/2 ডেসিমিটার। তাহলে আমরা সমষ্টি যদি ভাঙি, 2 দুগুণে 4 একে 5, 5/2 হবে, 2 দিয়ে কেটে দিলে হবে 7 হবে, 7 দুগুণে 14, গুণ করে দিলে আসবে 5 7 35। তো আমরা বুঝে গেলাম যে ইঞ্জিনের সামনের চাকার পরিধি হলো 14 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি হলো 35 ডেসিমিটার। এবার আমরা দাড়ির পরেরটা পড়ব। বলেছে হিসেব করে দেখো কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে, তাই তো। তো এটা আমরা একটা সোজা কথা শুধু মাথায় রাখবো, তাহলে হয়ে যাবে। যদি দেখো তোমরা কমপক্ষে বা মানে কম জিনিসটা যদি বোঝায়, যে কমপক্ষে বা সবচেয়ে কম, এইরকম কমপক্ষে জিনিসটা যদি বোঝায়, তাহলে সব সময় তোমরা লসাগু বের করবে। কি বের করবে, লসাগু। আর যদি সবচেয়ে বেশি বা বৃহত্তর মানে বেশি কথাটা বোঝায়, তাহলে তোমরা সবসময় গসাগু বের করবে। তো আমাদের এখানে যেহেতু কম পক্ষে বলেছে, তাহলে আমরা কি বের করব, লসাগু বের করবো, তাই তো। তো আমি প্রথমে এই 14 আর 35-এর লসাগুটা বের করে নিই। তো দেখো 14 আর 35-এর লসাগু যদি বের করি, প্রথমে আমি 7 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে তো 3 দিয়ে এগুলো কোনো সংখ্যা দিয়ে যাবে না, 7 দিয়ে ভাগ যাবে, 7 দুগুণে 14, 5 7 35। এবার 2 আর 5কে কিন্তু যেহেতু মৌলিক সংখ্যা, মানে এই দুটোকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তো লিখে নিয়েছি, সুতরাং 14, 25-এর লসাগু মানে এই সবগুলো গুণফল, তাহলে কত হলো 70। তাহলে অ্যান্সারটা আমরা লিখে নেব, সুতরাং কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। বুঝলে, মাথায় শুধু এটাই রাখো, যদি কম পক্ষে বলে তোমরা সংখ্যাগুলোর সবসময় লসাগু বের করবে, আর যদি বেশি কথাটা মানে বৃহত্তর কথা বোঝায়, তাহলে তোমরা গসাগু বের করবে, ব্যাস এইটুকুই। 5-এর দাগে আছে পূর্ণিমার স্কুলে এই মাসে 25 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 25 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে। সেগুলি হলো, এখানে দেখো পূর্ণিমার স্কুলের 25 দিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা এখানে লেখা আছে। মনে করো প্রথম দিন এসেছে 30 জন, দ্বিতীয় দিন এসেছে 28 জন,
তৃতীয় দিন এসেছে 34, চতুর্থ দিন এসেছে 30, এই রকম করে এখানে মোট 25 দিনের যে ক্লাসের মধ্যে কতজন করে ছাত্রছাত্রী উপস্থিত ছিল সেটা লিখে নিয়েছি। ওপরের কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এটা তোমাদের পরীক্ষা কিন্তু আসবেই, ঠিক আছে। এটা এবং স্তম্ভচিত্র এই দুটো আসবে, যে কোনো একটা করতে বলবে, 4 নাম্বার করে থাকবে, ঠিক আছে, মাথায় যেন থাকে। তাহলে আমরা পরিসংখ্যা বিভাজন ছক বা তালিকাটা কিভাবে তৈরি করব? সবার প্রথমে আমরা লিখে নেব সব থেকে ছোট, মানে ছোট সংখ্যাটা, মানে সব থেকে কম দিন এসেছে কোন সংখ্যাটা। সব থেকে কম এসেছে 13 জন, 13 জন এসেছে সব থেকে কম। তারপরে দেখবো আমরা 13-র পরে আর কত আছে, 13-র পর 14 আছে কিনা, তো 14 নাই, 15 নেই, 16 নেই, 17 নেই, 18 নেই, 19 নেই, 20 নেই, 21 আছে। দেখো 21 এসেছে, এই একদিন এসেছে 21। তারপরে আরও কি এসেছে, 21 একদিন এসেছে। তারপর 22 দেখো আছে কিনা, 22 দেখো এই একদিন এসেছে, 22 জন এসেছে একদিন, আর তো নেই না, 22 নেই। তারপর 23 দেখো আছে কিনা, 23ও নেই। 24 নেই। 25 হ্যাঁ 25 আছে, দেখো 25 আছে, এই 1 2 3 4, মানে 4 দিন 25 জন করে এসেছে। ওই 25 দিনের যে ক্লাসটা হয়েছে এর মধ্যে 4 দিন 25 জন করে ছিল, ঠিক আছে। তো এইভাবে তোমরা ছোট থেকে বড় সংখ্যাগুলো খুঁজে বার করো। আর মনে রাখবে প্রত্যেকটা সংখ্যা কিন্তু একবার লিখবে, মানে এখানে 4টা 25 আছে দেখে আমরা 4 বার 25 লিখবো সেটা না, একটা 25ই লিখবে। দেখো আমি কীভাবে পরিসংখ্যার ছকটা তৈরি করেছি। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা, মানে 13 জন এসেছিল, 20 জন করে 21 জন করে এসেছিল, 22 জন করে এসেছিল। এই উপস্থিতির সংখ্যাগুলো আমি ছোট থেকে বড় দিকে সাজিয়ে নিয়েছি এবং এখানে দিন সংখ্যাগুলো লিখে নিয়েছি। মানে 13 জন ছাত্রছাত্রী এসেছিল কয়দিন, একদিন এসেছিল। আর 21 জন ছাত্রছাত্রী কয়দিন এসেছিল, একদিন। 22 জন করে ছাত্রছাত্রী কয়দিন এসেছিল, একদিন। 25 জন করে ছাত্রছাত্রী কয়দিন এসেছিল, 4 দিন। 26 জন করে ছাত্রছাত্রী কয়দিন এসেছিল, 2 দিন। দেখো আমি গুনে দেখাচ্ছি, 26 জন এসেছিল 2 দিন। কোথায় 26, এই একটা 26 আর এই একটা 26, 2 দিন। তারপরে তো কী আছে, তারপর 26, 27 জন করে এসেছে একদিন। এই রকমভাবে তোমরা গুনে নেবে, ঠিক আছে। লাস্ট আছে 34 জন। এবার ট্যালি মার্কটা কীভাবে করবো? ট্যালি মার্ক সবসময় পরিসংখ্যা বা দিন সংখ্যার উপর ভিত্তি করে হয়। এখানে 1 আছে তাই আমরা একটা দাগ দেবো, এখানে 1 আছে তাই একটা দাগ দেবো, এখানে 1 আছে একটা দাগ দেবো, এইরকম করে। 4 আছে, এখানে 1 2 3 4টা দাগ দেবো। তারপর কত আছে, 2 আছে, 1 2 আছে, তারপরে 1 আছে 1 দিব, তারপর 3 আছে 1 2 3, তারপর 4 আছে 1 2 3 4, 5 আছে 1 2 3 4, আর মাঝখানে একটা কেটে দেবে। মনে রাখবে ট্যালি মার্ক সবসময় একসঙ্গে 5টা হয়, 5টার বেশি যদি থাকে সেটা আমরা পরে লিখব। তা এখানে টোটাল কটা আছে, 5টা আছে, 1 2 3 4, এই মাঝখানেটা কেটে দিচ্ছি 5টা। তারপরে দেখো 1 আছে একটা, তারপরে একটা, তারপরে একটা। তাহলে এই সংখ্যাগুলো অবশ্যই পরীক্ষায় গুনবে যে মোট দিন কতদিন হলো। যদি মোট দিন এখানে কত আছে বলো তো, এখানে মোট দিন এসেছে 25 দিন। তাহলে 25 দিন যদি তোমাদের এখানে ক্যালকুলেট করে আসে, হ্যাঁ, তার মানে দেখবে অঙ্কটা ঠিক আছে। যদি মনে করো 22 বা 23 আসে তাহলে অঙ্কটা ভুল হবে, তোমাদের গুনতে হবে। যেরকম আমি নিজেই অঙ্ক করাটার সময় আমি ভুল করে ফেলেছিলাম, মানে যে 27 সংখ্যাটা আমি লিখিনি। যখন আমি সবগুলো সংখ্যা গুনলাম দিন সংখ্যাটা, তখন আমার এসেছিল 24, কিন্তু এখানে দেখলাম 25 দিন আছে। তখন আমি আবার খোঁজা শুরু করে দিলাম, তখন দেখলাম যে 27টা মিস্টেক হয়ে গেছে। ঠিক এটাই হলো তোমাদের পরীক্ষা, যদি এরকমভাবে করো তাহলে পরীক্ষা কী হবে বলো তো, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ছয়ের দাগে আছে তোমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে দেওয়া আছে, প্রদত্ত তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই, তো তোমাদের এগুলো ভালোভাবে করতে হবে। 4 নাম্বার করে আছে। দেখো এখানে 20 জন বন্ধুর মধ্যে এখানে ফলগুলো দেওয়া আছে আর এখানে বন্ধুর সংখ্যাগুলো দেওয়া আছে। 20 জন বন্ধুর মধ্যে আপেল খেতে ভালোবাসে 4 জন, পেয়ারা খেতে ভালোবাসে 6 জন, কলা খেতে 2 জন, শশা খেতে 3 জন এবং আঙুর খেতে 5 জন ভালোবাসে। বলেছে আমাদের এই তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করতে। তো আমরা স্তম্ভচিত্র অঙ্কনটা কিভাবে করব? তো দেখো আমি লিখে নিয়েছি, প্রদত্ত তথ্যের স্তম্ভচিত্রটি হলো, প্রথমে তোমরা এটা লিখে নেবে। তারপর তোমরা কি করবে, প্রথমে তোমরা অনুভূমিক দিকে একটি সরল রেখাংশ টানবে এবং উল্লম্ব দিকে একটা সরল রেখাংশ টানবে, ঠিক আছে, সরল রেখা টানবে। এরপর
তোমরা এখানে লিখবে যে যে ফলগুলো আছে সেই ফলগুলো তোমরা অনুভূমিক দিকে লিখবে। ফলগুলো কী কী আছে? আপেল আছে, পেয়ারা আছে, কলা আছে, শসা আছে, আঙুর আছে। তো এখানে বইয়ে যেটা দেওয়া আছে সেভাবে কিন্তু আমরা পরপর লিখবো, আপেল, পেয়ারা, কলা, শসা, আঙুর। তো আমি এইদিকে দেখো লিখে নিয়েছি, ঠিক আছে। এবং উল্লম্ব দিকে এই দিকে নিয়েছি আমি বন্ধুর সংখ্যা। তো দেখো এখানে বন্ধুর সংখ্যা হাইয়েস্ট কত আছে তো তোমাদের দেখতে হবে। হাইয়েস্ট আছে 6 জন। তো আমি এখানে কত নিয়েছি? 5 নিয়েছি, তার মানে এটা হবে 6। তো তোমাদের এখানে যতজন থাকবে তত পর্যন্ত দিতে হবে। আমরা এখান থেকে এখানে মানে এক ঘর মানে আমরা কয়টি ফল নিয়েছি? একটা ফল, সরি এটা তো ফল না, এটা বন্ধুর সংখ্যা। একটি তো না, একজন বন্ধু, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে মানে এক ঘর মানে কয়জন বন্ধু? একজন বন্ধু আমরা এখানে নিয়েছি। তাহলে 2 ঘর মানে 2 জন, 3 ঘর মানে 3 জন বন্ধু। তো দেখো প্রথমে আছে আপেল। আপেল খেতে ভালোবাসে কয়জন বন্ধু সেটা আমরা প্রথমে দেখব। আপেল খেতে ভালোবাসে 4 জন বন্ধু। তো এখানে 4 কোথায় আছে বলো তো? 4 হলো এটা। তাহলে আমরা এখানে দেখো 2টো করে ফোঁটা দেওয়া আছে সবগুলোর ক্ষেত্রে, তাই তো? সেই ফোঁটাগুলোর মধ্যে বসাবো, একদম 4-এর সোজাসুজি নেব। ভালো করে দেখো 4 নাম্বার আছে তোমাদের এটা পরীক্ষায়। দেখো 4-এর সোজাসুজি নিয়ে নিলাম। একই রকমভাবে আবার এই ফোঁটাতে বসাবো, মানে এই ফোঁটাগুলো তোমরা দিয়ে দেবে, নিজে থেকে নিয়ে দেবে, ঠিক আছে। এখানে 2টো ফোঁটা, এই ফলের সময় এই 2টো ফোঁটা, এই ফলের সময় 2টো ফোঁটা, এই ফলের সময় 2টো ফোঁটা, এই ফলের সময় 2টো ফোঁটা। তো ফোঁটাগুলো রাখবে সমান ডিস্টেন্সে, মানে এখান থেকে এটা যা ডিস্টেন্স হবে এখান থেকে এটা ডিস্টেন্স একই রাখবে। তো তাহলে কী হবে বলো তো? ছবিগুলো দেখতে ভালো হবে। এবার এটা আর এটা যোগ করে দেবে। তো আমি যোগ করে দিচ্ছি। এরপরে কি আছে? পেয়ারা। পেয়ারা খেতে ভালোবাসে 6 জন। তো তোমাদেরকে আগে প্রশ্নটা দেখাই। তো দেখো পেয়ারা খেতে ভালোবাসে 6 জন, তাই আমরা এখানে 6 সোজাসুজি নেব। তাহলে এখানে বসাবো, এখানে বসি 6 মানে দেখো সবার শেষে আছে, তাহলে এই সোজাসুজি 6 সোজা যাব। আবার এটাতে বসাবো, এটাতে বসিয়ে একদম 6 সোজাসুজি যাব। তারপর এটা যোগ করে দেবো। এরপরে কি আছে? কলা। কলা খেতে কয়জন ভালোবাসে? কলা খেতে 2 জন ভালোবাসে, ঠিক আছে। তাহলে 2-এর সোজাসুজি নেব। 2 এখান থেকে, 2 কোথায়? যে এটা দেখো 2 মানে এই সোজাসুজি 2। আবার এখান থেকে এখানে হয়ে গেল। তারপর শশা খেতে ভালোবাসে 3 জন, তার মানে এখান থেকে 3-এর সোজাসুজি নেব। 3 মানে এটা, এই দেখো 3। আবার এখান থেকেও নিয়ে নেব 3-এর সোজাসুজি, এই দুটো যোগ করে দেবো। লাস্ট আছে আঙুর। আঙুর খেতে 5 জন ভালোবাসে, তাহলে 5-এর সোজাসুজি নেব। তাহলে এখান থেকে 5, তাহলে 5 মানে এই পর্যন্ত। আবার এখান থেকে নিতে হবে 5 পর্যন্ত। তারপর এটা যোগ করে দিতে হবে। তো যোগ করে দিলাম। তো এটা কি? এটা হলো একটা স্তম্ভ চিত্র, একদম সোজা। আর অবশ্যই তোমরা এটা কিন্তু লিখবে যে উল্লম্ব দিকে তোমরা এক ঘর মানে কতজন বন্ধু করে নিচ্ছ সেটা কিন্তু অবশ্যই লিখে দেবে, ঠিক আছে। এরপর দেখো 7-এর দাগে কী আছে? 7-এর দাগে আছে রথের মেলা দেখার জন্য তোমার দাদু তোমাকে 50 টাকা দিলেন। তুমি সেই টাকার 70% মেলায় খরচ করলে ও বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলে। হিসেব করে দেখো কত টাকা মেলায় খরচ করলে ও কত টাকা ভাড়ে জমা করলে। তো তোমাকে দাদু কত টাকা দিয়েছে মেলা দেখার জন্য? 50 টাকা। তাহলে আমরা লিখে নেব প্রথমে যে দাদু আমাকে দিয়েছে 50 টাকা। তো লিখে নিচ্ছি দাদু আমাকে না, তোমাকে লিখব। দাদু তোমাকে দিয়েছে সমান 50 টাকা দিয়েছে। তার মধ্যে তুমি মেলায় কত পার্সেন্ট খরচ করেছো? 50 টাকার 70% মেলায় খরচ করেছো। তাহলে লিখে নেব যে সুতরাং তুমি মেলায় খরচ করেছো সমান 50 টাকার 70%, তাই তো? এই টাকাটা তুমি খরচ করেছো। তাহলে দেখি কত টাকা আসে। 50 গুণন 70/100%-এর জন্য নিচে 100 হয়ে যাবে। তো এবার কী করবো আমরা? এই ওপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে দেবো, এই এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দেবো। তাহলে গুণ করে দিলে কত আসে বলো তো? 5×7 35 টাকা। তাহলে তুমি মেলায় খরচ করেছো 35 টাকা। এবার কি বলেছে? এবার বলেছে বাকি টাকা জমানোর ভাড়ে ফেলে দিলে। তাহলে বাকি টাকা মানে কত টাকা সেটা বের করে নিই। তাহলে বাকি টাকা সমান তোমার কাছে ছিল 50 টাকা আর তুমি মেলায় খরচ করেছো 35 টাকা। তাহলে তোমার কাছে কত টাকা আছে? 15 টাকা। আর এই 15 টাকা তুমি কোনো একটা ভাড়ে জমা রেখেছো। তাহলে লিখে নেবো যে সুতরাং
তুমি তুমি ভাড়ে ফেলেছো সমান সমান 15 টাকা। প্রথম অ্যান্সারটা হলো তুমি মেলা খরচ করছো 35 টাকা, আর দ্বিতীয় অ্যান্সারটা হলো তুমি ভাড়ে ফেলেছো এই 15 টাকা। ঠিক আছে, সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।